অস্থায়ী জামিন কাকে বলে? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী। এখন আপনাকে জামিন সম্পর্কে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবো। আর এই 5টা প্রশ্ন হলো: 1 নাম্বার, জামিন কাকে বলে? তারপর 2 নাম্বার, অস্থায়ী জামিন কাকে বলে? তারপর 3 নাম্বার, স্থায়ী জামিন কাকে বলে? তারপর 4 নাম্বার, জিম্মাদার কে কে হতে পারবেন? তারপর 5 নাম্বার, আসামির জামিন বাতিল হয় কেন? তাহলে আসুন ভিউয়ার্স, এই 5টা প্রশ্নের উত্তর এখন আমরা জেনে নিই। প্রথম প্রশ্ন, জামিন কাকে বলে? আর এই প্রশ্নের উত্তর হলো, কোনো ফৌজদারি মামলার আসামিকে আইনি আটক থেকে অন্য জনের জিম্মায় মুক্তি দেওয়াকে জামিন বলে। অনেকে মামলা জামিন নেওয়ার পর মনে করেন তার মামলা শেষ, তার আর কোনো দায়িত্ব কর্তব্য নেই। আসলে তার এই ধারণা সম্পূর্ণ ভুল। জামিন নেওয়ার পর আপনাকে অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো বাধ্যবাধকতা আছে, যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এবার 2 নাম্বার প্রশ্ন, অস্থায়ী জামিন কাকে বলে? আর এই প্রশ্নের উত্তর হলো, আদালত যখন কোনো আসামিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেমন ধরুন 15 দিনের বা 1 মাস ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আসামিকে যে জামিন দেওয়া হয় তাকে অস্থায়ী জামিন বলে। আর বিজ্ঞ আদালত সাধারণত অস্থায়ী জামিন দিয়ে থাকেন এই কারণে কারণ আসামি যখন জামিনের প্রার্থনা করে তখন অনেক সময় অনেক কিছু বিষয়ে অঙ্গীকার করে। সেই অঙ্গীকারটা রক্ষা করার জন্যই আদালত আসামিকে অস্থায়ী জামিন দিয়ে থাকে। এখন একটা উদাহরণ দিব, বিষয়টা আপনার কাছে একেবারেই সহজ হয়ে যাবে। যেমন ধরুন, একটা যৌতুকের মামলার আপনার আসামি, তো আপনার সাথে কোর্টে যাবেন, কোর্টের কাছে জামিন চাইবেন। তো কোর্টে গেলেন, কোর্টে দাঁড়ালেন, তো আপনার পক্ষে আপনার আইনজীবী বিজ্ঞ আদালতকে বলল যে এই মামলার বিষয় নিয়ে মামলার বাদীর সাথে আপনি আপোষ মীমাংসা করবেন, এবং আদালত আপনার এই অঙ্গীকারকে বিশ্বাস করলো এবং আপনাকে একটা জামিন দিল। এবং এই জামিনটা হইল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেমন ধরুন 1 মাস। এবং এই 1 মাসের মধ্যে আপনি মামলার বিষয় নিয়ে বাদীর সাথে আপোষ করেন কিনা সেটা আদালত এখন পর্যবেক্ষণ করবে। যদি আপনি আপোষ না করেন তাহলে আপনার জামিনটা বাতিল হয়ে যেতে পারে। এবার 3 নম্বর প্রশ্ন, স্থায়ী জামিন কাকে বলে? আর এই প্রশ্নের উত্তর হলো, আদালত যখন কোনো আসামিকে মামলা নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত জামিন প্রদান করেন সেই জামিনকে বলা হইতেছে স্থায়ী জামিন। তার মানে মামলা যেদিন রায় হইব সেই দিন পর্যন্ত আপনার জামিনটা বহাল থাকবে। তবে এই ক্ষেত্রে যদি আপনি কোনো কারণে জামিনের শর্ত ভঙ্গ করেন তাহলে আপনার জামিনটা বাতিল হতে পারে। এবার 4 নম্বর প্রশ্ন, জিম্মাদার কে হতে পারবেন? তো আমরা অনেক সময় শুনি, কোর্ট যখন কোনো আসামিকে অস্থায়ী জামিন দেয় বা স্থায়ী জামিন দেয় তখন কোর্ট একটা আদেশ দেন। কোর্ট বলে থাকে যে আপনাকে একজন স্থানীয় জিম্মাদারের জিম্মায় জামিন দেওয়া হইল বা 2 জন স্থানীয় জিম্মাদারের জিম্মায় জামিন দেওয়া হইল। এখন প্রশ্ন দ্বারা এই জিম্মাদারটা কে হবে? আর এই প্রশ্ন উত্তর হলো, যিনি সুস্থ মস্তিষ্কের অধিকারী সাবালক ব্যক্তি, অর্থাৎ যার বয়স 21 বছরের বেশি, তিনি ওই আসামির জিম্মাদার হতে পারবেন। এবার 5 নম্বর প্রশ্ন, আসামির জামিন বাতিল হয় কেন? তো সাধারণত বিভিন্ন কারণে আসামির জামিন বাতিল হয়ে থাকে। তার মধ্যে এখন উল্লেখযোগ্য 5টা কারণ আপনাকে জানাবো। 1 নম্বর কারণ, অস্থায়ী জামিনের পর আদালতে হাজির না হলে। তো মনে করুন আপনি একজন ব্যক্তির থেকে স্টেমে লিখিতভাবে 2 লক্ষ টাকা হাওলাত আছে, তারপর আপনি টাকা দেন নাই, তারপরে ওই ব্যক্তি আপনার নামে মামলা করলো এবং আপনার ওয়ারেন্ট হয়ে গেল। তো আপনি এখন জামিন নিতে হইব। তো আপনি আজকে কোর্টে গেলেন, গিয়ে কোর্টে দাঁড়াইলেন, আপনি জামিনের জন্য আবেদন করলেন এবং বিজ্ঞ কোর্টকে আপনি বললেন আপনি তাকে স্টেমে লিখিতভাবে যে 2 লাখ টাকা আনছিলেন সেই টাকা তাকে ফিরিয়ে দিবেন এবং মামলার বিষয় নিয়ে আপনি আপোষ করবেন। তো কোর্ট আপনার কথা বিশ্বাস করলো এবং আপনাকে 1 মাসের জন্য জামিন দিল। আজকে হইল সেই 1 মাসের শেষ দিন। তার মানে আজকে আপনাকে কোর্টে যেতে হবে। কোর্টে গিয়া আপনি এই 1 মাসে কি করলেন, কি আপোষ করলেন সেটা কোর্টকে অবহিত করতে হবে। কিন্তু যে কোনো কারণ হোক আপনি আজকে গেলেন না, আপনার আইনজীবীর সাথে আপনি যোগাযোগ করলেন না,
আপনার আইনজীবীকে আপনি অবহিত করলেন না, আপনি কেন আজকে কোর্টে আসবেন না সেটাও বললেন না। আবার আপনার আইনজীবীও কোর্টে গিয়া আপনার পক্ষে কোনো পদক্ষেপ নিল না, আপনার পক্ষে কোনো সময় দরখাস্ত দিল না, তখন কোর্ট কী করবো? তখন আপনাকে একবার দুইবার ডাকা করবো, আর আপনি তখন নাই, অনুপস্থিত। তখন আদালত কী করবো? আপনার পূর্বের অস্থায়ী জামিনটা বাতিল করে আপনার নামে ওয়ারেন্ট দিব। তারপর 2 নাম্বার, নিয়মিত কোর্টে হাজির না থাকলে। যেমন একটা মামলায় আপনি অস্থায়ী জামিন নিলেন, তারপর স্থায়ী জামিন নিলেন, তারপর আপনার মামলা ধারাবাহিকভাবে চলতে থাকলো, এবং এই মামলা চলা অবস্থায় আপনি হঠাৎ করে একদিন আসলেন না, 2 দিন আসলেন না, আর কেন আপনি আসলেন না সেটা কিন্তু আপনার উকিলকে আপনি বললেন না, আপনি জানতে পারলেন না, আপনার উকিলও এই সম্পর্কে জানলো না, এবং আপনার উকিলও কোর্টে গিয়া আপনার এই হাজিরার কোনো বিষয়ে পদক্ষেপ নিল না। তখন কী হবো? তখন আপনার জামিনটা বাতিল হয়ে যাব এবং আপনার নামে ওয়ারেন্ট হইব। তারপর 3 নাম্বার, বাদী ও সাক্ষীকে হুমকি দেওয়া। যেমন একটা মামলায় আপনি জামিন নিলেন, তখন তো আপনার স্বাধীন, আপনি এলাকা ঘোরাঘুরি করতেছেন, আপনার স্বাধীনভাবে চলাচল করলেন, আপনার কোনো ভয়ভীতি নাই। আপনি তখন কি করলেন? এই জামিনটা পাইয়া মামলার বাদীকে, মামলার সাক্ষীকে হুমকি দিলেন, বললেন এই মামলা তুলে লো, না তুললে তোমার খবর আছে, তোমাকে আর কোর্টে যেতে দেওয়া হইব না, এই মামলা না তুললে তোমাদেরকে রেখে ছাড়ব, ইত্যাদি ইত্যাদি ধরনের আপনি হুমকি দিলেন। তখন সেই মামলার বাদী বা সাক্ষী কী করবো? তখন তারা থানায় গিয়া একটা জিডি করলো এবং সেই জিডি কাগজটা তারা নিয়ে নিল। তারপর সেই মামলার তারিখ হলো আজকা, তখন আপনি আজকে কোর্টে যাবেন, ওই মামলার বাদী সাক্ষী তারা করে যাব। তখন সেই বাদী আর সাক্ষী কী করবো? সেই বাদী আর সাক্ষী তার উকিলের মাধ্যমে আপনি যে তাদেরকে হুমকি দিচ্ছেন, সেই হুমকি জিডির কাগজটা কোর্টে সাবমিট করব, কোর্টে দাখিল করব। তারপর তারা যদি প্রমাণ করতে পারে যে এই হুমকির ঘটনা সত্য, তখন আপনার জামিনটা বাতিল হয়ে যেতে পারে, আপনাকে তখন গ্রেপ্তার করে আবার জেলখানায় পাঠাতে পারে। তারপর 4 নাম্বার, অঙ্গীকার রক্ষা না করা। এই মনে করেন আপনি একটা মামলার জামিন নেবেন, কিন্তু কোনো কারণে একটা গুরুত্বপূর্ণ কাগজ আপনি জমা দিতে পারেন না। আপনি তখন কোর্টকে বললেন যে স্যার আমি সামনের তারিখে এই গুরুত্বপূর্ণ কাগজটা জমা দেবো, আপনি আমাকে জামিন দেন। কোর্ট আপনার কথা বিশ্বাস করলো, বিশ্বাস করে আপনাকে 1 মাসে জামিন দিল। সেই মামলার তারিখ আজকা, আপনার করলেন কি? আজকে কোর্টে গেলেন, কোর্টে গিয়ে কী করলেন? সেই গুরুত্বপূর্ণ কাগজটা কোর্টে জমা দিতে পারলেন না। তার মানে কি? আপনি আপনার অঙ্গীকারটা রক্ষা করতে পারলেন না, তখন কোর্ট আপনার জামিনটা বাতিল করে দিবে। এবার 5 নাম্বার, আলামত ধ্বংস করা। তো মনে করেন আপনি একটা মামলা জামিন নিলেন, জামিন নিয়ে বাড়িতে গেলেন, তো যেখানে ঘটনা ঘটছিল, যে বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, সেখানে কিন্তু কিছু আলামত আছে। আপনি করলেন কি? চুপি চুপি পলায় গিয়া করলেন কি? ওই আলামতগুলি নষ্ট করে দিলেন, যাতে কোনো সাক্ষী প্রমাণ না থাকে। পরবর্তীতে যদি আপনি ধরা পড়েন যে এই আলামতগুলি আপনি নষ্ট করছেন, তাহলে কিন্তু আপনার জামিনটা বাতিল হয়ে যাবে। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্ত।